আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার মূল বিষয়বস্তু আমাদের রাজ্য জুড়েই প্রায় ভূগোলে সবারই কম নম্বর, এই রকমই কিন্তু আমার কাছে নানান ভিডিওতে কমেন্ট আসছে। আমি 80% নম্বর পেয়েছি, আমি 90% নম্বর পেয়েছি, কিন্তু আমি ভূগোলে পেয়েছি 25, ভূগোলে পেয়েছি 28। তবে আজকে প্রত্যেককে সচেতন করার জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একটি খাতা তোমাদের কাছে নিয়ে আসব। সেই খাতাটা তোমরা কিরকম ভাবে সাজাবে এবং এখন থেকে কিভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে, তাই শুধুমাত্র ভূগোলের নয়, প্রত্যেকটি স্টুডেন্ট আজকের ক্লাসটা অবশ্যই ফলো করবে। কারণ এখানে আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদেরকে 90% আপ মার্কস পেতে হবে। এর মধ্যে আমাদের কিন্তু 3টি পার্টে পরীক্ষা হবে, তার একটি মাত্র পার্ট হয়েছে। যদি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হয় তাহলে মাত্র 35 নম্বরের পরীক্ষা হয়েছে, যদি প্রজেক্ট বেস সাবজেক্ট হয় তাহলে মাত্র 40 নম্বরের পরীক্ষা হয়েছে। এখানে যেখানে পরীক্ষা বাকি আছে এখনো তোমার হাতে এই 65 নম্বরের মধ্যে পুরো 65 বা 65% নম্বরই কিন্তু তুমি তুলে আনতে পারো। আবার এখানে যেটা 60 বাকি আছে সেটা বাংলা বলো, ইংলিশ বলো, ম্যাথ বলো, যেগুলোতে প্রজেক্ট বেস সেইগুলোতে তোমার কিন্তু এখনো সুযোগ আছে 60 নম্বর তুলে আনা। এবারে আমি ভূগোলের আলোচনা প্রসঙ্গে আসি। ভূগোলের কোশ্চেনটা যদি দেখি তাহলে তোমাদের ভূগোলের কোশ্চেন যে খুব একটা সহজ হয়েছিল এটা বলতে পারবো না। কারণ দেখো এখানে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ যে ছবি দেওয়ার যে কোশ্চেনটা, এখানে প্রত্যেকটা মনে হয়েছে যে যেন আরো দুটো অপশন একই রকম ভাবে যাবে। এছাড়া বেশ কিছু প্রশ্নের উত্তর আছে, প্রশ্ন করা আছে যেগুলোতে কোনটি প্রযোজ্য নয় রয়েছে, যেগুলো তোমাদেরকে ভীষণভাবে বিভ্রান্ত করেছে। যেমন পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় কোনটি, তখন তোমাদেরকে কিন্তু হয়তো তোমরা ভাবছো পরিব্রাজন বা আকর্ষণ শক্তি কোনটা, এইটাকে তোমাদের চোখে আসছে, এরকম ক্ষেত্রে হয়তো কিছুটা ভুল হয়েছে। আবার প্রশ্ন আছে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসাবে কোনটি প্রযোজ্য নয়, এবং দেখো কোনটি প্রযোজ্য নয়ের উপর বেশ ভালো রকম করে জল ছাপ পড়েছে, হয়তো তোমরা বুঝে উঠতে পারোনি। আবার একটি প্রশ্ন আছে নিম্নলিখিত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এইরকম দেখছিলাম প্রযোজ্য নয় এইরকম কোশ্চেন কিন্তু প্রচুর আছে, হয়তো এই কারণে হতে পারে, বা কোশ্চেনটা পুরোটাই একটু ভালো রকম স্ট্যান্ডার্ডের হয়েছে, যে ক্ষেত্রে তোমরা হয়তো ফার্স্ট সেমিস্টারে প্রচুর নম্বর পেয়েছো এবং ফার্স্ট সেমিস্টারের মতোই থার্ড সেমিস্টার হবে এটা ভেবে নিয়ে যে এমসিকিউ তো হয়ে যাবে, আমরা এক ঝলক দেখলেই বোধহয় উত্তরটা চিনতে পারবো, দাগ দিয়ে দেবো, কিন্তু এমসিকিউ যে এতটাও সহজ নয়। এমসিকিউ একদম ঠিকঠাক অ্যান্সার করতে গেলে যে প্রচুর খুঁটিয়ে পড়তে হয়, প্রচুর বুঝে পড়তে হয়, এটা শুধু তোমাদেরকে বলছি নয়, যারা পরবর্তী ক্ষেত্রে থার্ড সেমিস্টার দিবে, অর্থাৎ যারা 11-এ পড়ছে এখন সেকেন্ড সেমিস্টারে উঠলো, তাদেরকেও কিন্তু এটা একটা বার্তা দেওয়া যে এমসিকিউ সলভ করতে গেলে কিন্তু প্রচুর পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে, বুঝে পড়তে হবে। তোমরা ভাবছো লং কোশ্চেন কিছু নেই, তাহলে আমাকে হয়তো লং কোশ্চেন কিছু পড়তে হবে না, আমি এমসিকিউ আমাকে যেরকম বলেছো আমি তোমাদের অনেক এমসিকিউ এর মক টেস্ট নিয়েছি, কিন্তু শুধুমাত্র ওরকম প্রশ্ন আর উত্তর করলে কিন্তু হয় না। তাহলে এই ছিল ভূগোলের মূল বিষয়বস্তু, যে ভূগোলের নম্বরটা ইত্যাদি নানান কারণে তোমাদের কম হয়েছে। এবার এখনো তোমাদের হাতে যেটা সুযোগ আছে, যেটা ম্যাক্সিমাম পোরশন বাকি আছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালে আছে। তোমরা অনেকেই বলছো যে আমাদের প্র্যাকটিক্যাল হয়নি, তোমরা নিজেরা টিচারকে বলো, তোমরা নিজেরা আগ্রহী হয়ে প্র্যাকটিক্যালের সিলেবাস শেষ করো। প্র্যাকটিক্যালে কিন্তু অনেকটাই মার্কস, 30 মার্কস, এই 30 মার্কসে তোমার আউট অফ 30 তোমাকে 30 পেতেই হবে, এবং যেটা থিওরি পোরশন অর্থাৎ ফোর্থ সেমে বাকি আছে সেটা 35 মার্কসের মধ্যে তুমি চেষ্টা করো 35 মার্কসই আনার, তাহলে 35 আর 30 তোমার হয়ে গেল 65। এবারে হয়তো তুমি 25 পেয়েছো, তাতেও তোমার 90% নম্বর হবে। এবার এটা হয়তো অনেকেরই ফুল মার্কস হবে না, আবার 35টাও হয়তো অনেকের হবে না, তবে এখনো বলছি চেষ্টা করলে কিন্তু হওয়া সম্ভব।
তোমরা এখন থেকে যেটা একদমই করবে না সেটা হচ্ছে কোনো চ্যাপ্টারের কোনো পোর্শনকে সাজেশন করতে যাবে না যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা করব, এই কোশ্চেনটা করব না। কোনো কোশ্চেন ছাড়লে কিন্তু খুব পস্তাতে হবে, কারণ একটা মাত্র লং কোশ্চেন, বাকি কিন্তু সব 2 নম্বর 3 নম্বরে ভাঙা। এবং সায়েন্সের স্টুডেন্টদেরকে বলছি, তোমাদের বেশিরভাগ কোশ্চেনই কিন্তু জানবে এসএকিউ টাইপের হবে, তার মানে পুরো বই খুঁটিয়ে পড়তে হবে। এবং যেখানে টার্গেটটা কিন্তু অবশ্যই যারা সায়েন্সে পড়ো, আর্টসে পড়ো, কমার্সে পড়ো, যার যেটা বাকি আছে, সবারই প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট আছে, আবার প্রজেক্ট বেস সাবজেক্ট আছে। যার 65 বাকি আছে সে 65কেই টার্গেট করো, যার 60 নম্বরের পরীক্ষা বাকি আছে সে 60 নম্বরটাকেই টার্গেট করো। এরপরে আমি খাতা নিয়ে একটু কথা বলবো। তোমরা দেখতেই পাচ্ছ এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের খাতা। এই খাতাতে তোমরা অলরেডি মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো। আমি একটু তোমাদের এইচএস কাউন্সিলের খাতার সঙ্গে আলাপ করে দিই। খাতাটা কিন্তু তুলনামূলক অনেকটা ছোট। প্রথম পেজটাতে কিছু করার নেই তোমাদের, তোমরা নিজেরাও জানো, মাধ্যমিক যেহেতু দিয়ে এসছো একই রকম খাতায় যদি আমি 1 2 3 করে গুনি তাহলে হাতে গোনা যেটা 2 নম্বর হচ্ছে, এই পেজেও তুমি কিন্তু কিছু লিখবে না, লেখাটা শুরু হবে এই জায়গা থেকে। উপরের এই জায়গাটাতে 1.5 ইঞ্চি মতো বাদ দিবে। এবার প্রথমেই যখন তোমাকে খাতাটা দেয়া হবে তুমি 1.5 সেন্টিমিটার মতো এদিকে মুড়বে আর 1.5 সেন্টিমিটার মতো এদিকে মুড়ে দিবে। এবার তোমরা বলবে যে আপনি কি আমাদেরকে দুটো পাশই বাদ দিতে বলছেন? দুটো পাশই একদম বাদ দেবে না, তাহলে দুদিকটা মুড়লাম কেন? এই যে বাঁ দিকে যে অংশটা আমি মুড়েছিলাম সেটা আমার 3 নম্বর পেজে 1 2 3 বিজোড় পেজগুলোতে এই বাঁ দিকটা মোড়াটা কাজে লাগছে। যখন এই বিজোড় নম্বর পেজগুলোতে মানে যেটা ফার্স্ট পেজ লিখতে শুরু করলে বাঁ দিকটাতে মার্জিন ছাড়বে, ডান দিকে মোড়া থাকলেও তুমি কিন্তু ডান দিকটা পুরোটা লিখে যাবে একদম এন্ড পর্যন্ত, এটা এখানে কোনো কিছু ছাড়তে হয় না। এবার এইটাই যখন পাতা উল্টে দিলে তখন ওই ডান দিকের মোড়াটা কাজে লাগলো, তখন এই দিকটা হয়ে গেল মার্জিন। আবার বাঁ পাশে সবসময় লেখার বাঁ পাশে মার্জিন থাকবে। আবার 1 নম্বর পেজটা যেরকম হয়েছে, অর্থাৎ যেটা 3 নম্বর পেজ কাউন্ট করলে 3 নম্বর পেজ, সেই রকম ভাবেই হবে কত বিজোড় পেজগুলো 5 নম্বর 7 নম্বর পেজগুলো। আর এই যে এই দিকটা মুড়েছিলাম এগুলো জোড় পেজগুলো, অর্থাৎ একের পরে যখন 2 নম্বর পেজ তুমি পাতাটা উল্টে দিবে তখন এই পোর্শনটাই, অর্থাৎ এই যে ডান দিকের অংশ এটাই কিন্তু চলে যাচ্ছে বাম দিকের মার্জিনের কাজে। এরপরে যদি লাস্টে তুমি সময় পাও তুমি মার্জিন টানবে, কিন্তু প্রথমেই মার্জিন টানার কোনো দরকার নেই, তাতে সময় নষ্ট হয়। মুড়ে দিলেই এনাফ। তুমি তার অবশ্যই এই যে মার্জিনটা দিলে এই মার্জিনের বাম দিকে সব সময় 1 দাগের প্রশ্ন কি 2 দাগের প্রশ্ন কি 3 দাগের প্রশ্ন, মার্জিনের বাম দিকে প্রশ্নে যা দাগগুলি দেয়া আছে প্রশ্নের দাগগুলি সব মার্জিনের বাঁ দিকে হবে। তাহলে মার্জিনের ডান দিকে কি হবে? তুমি ধরো একটা প্রশ্নের উত্তর লিখতে শুরু করলে, এবার তার মধ্যে তোমার একটা কোথাও এই জায়গায় শেষ হয়ে গেল উত্তর, তুমি কিন্তু এখানে সেম যতটুকু ছেড়েছিলে সেম পেজগুলো সাদা হয় দেখে নিলে সেম ছেড়ে আবার এইখানটা থেকে লিখতে শুরু করবে পরের প্যারাটায়। এবং যদি তুমি তার মধ্যে উপবিভাগ কিছু আনো, ছোট হাতের এ টানা লিখে গেলে ছোট হাতের বিটা ওই জায়গাতে এ এর সোজা বি হবে, তাহলে কি হবে? পরীক্ষকের একদম চোখের সামনে ফুটে উঠবে। আবার হয়তো তারপরে তার আন্ডারে কিছু রোমান হরফের 1 দিয়ে একটা লিখছো, তুমি লিখছো, আবার 2 নম্বরটা যেন তার এখানেই লেখা হয়। অনেক সময় তোমার 1 নম্বরটা জাস্ট এই জায়গায় শেষ হয়ে গেছে, তোমরা এইখানে 2 করে দাও, সেটা একে তো দেখতে পাওয়া যায় না, তার উপরে ভীষণ রকমের সমস্যা করে। এবার খাতা যদি পরিষ্কার না রাখো তখন কিন্তু পরীক্ষকের এমনিতেই মেজাজ খারাপ হবে। ফলে একটা আমি তোমার ধরো বিভিন্ন একটা কোশ্চেনে বিভিন্ন রকম পার্টে পার্টে ভাগ করে করে কোশ্চেন দেয়া আছে, তো তুমি 3 দাগেও 2টো পার্ট মার্কিং আছে, 4 দাগেও 2টো পার্ট মার্কিং আছে, 2 দাগেও 2টো পার্ট মার্কিং আছে। তুমি 2 একটা পার্ট মার্কিং করলে, তারপরে 5 একটা পার্ট মার্কিং করলে, তারপরে 4 একটা পার্ট মার্কিং করলে, যখন পরীক্ষককে এরকম কোশ্চেনের অ্যান্সার হাতড়ে বেড়াতে হবে তখন পরীক্ষক কিন্তু খুবই বিরক্ত হন। এই
বিরক্তিকর পরিবেশটা খাতায় করে তুলবে না। তোমরা আগে মাধ্যমিক দিয়েছো, সমস্ত ব্যাপারটাই জানো। যতদূর সম্ভব স্পষ্ট করে এবং সুন্দর করে লেখার চেষ্টা করবে। সুন্দর হাতের লেখা, মুক্তোর মতো হাতের লেখা এসব কিছু লাগবে না, কিন্তু যেন জিনিসগুলো চোখের সামনে দেখা যায়, যেন জিনিসগুলো চোখের সামনে ধরা দেয় যে তুমি কি লিখতে চেয়েছো। আমরা এখন কিন্তু এই কনসেপ্টটা একদম প্রায় নেই যে 5 নম্বরের কোশ্চেন তোমাকে প্রচুর প্রচুর লিখতে হবে। তুমি কম কথাতে পুরো জিনিসটা তুলে ধরো, ছবি দাও, উদাহরণ দাও, বৈশিষ্ট্য দাও। ভূগোলের ক্ষেত্রে চিত্র সহ বললে ছবি আঁকতেই হবে, না যদি এঁকেছো তোমার নম্বর কিন্তু যতটুকু আছে, তুমি যদি একটা 5 নম্বরের কোশ্চেনে 5 পাতাও লেখো, চিত্রের জন্য যেটুকু নাম্বার বরাদ্দ থাকে সেই নাম্বারটা কিন্তু তোমার প্রথমেই মাইনাস হয়ে গেল। ফলে এখন থেকে টার্গেট নাও যে আমাকে ফুল মার্কস পেতে হবে, যেটা হয়েছে হয়ে গেছে। তোমার একার পরীক্ষা খারাপ হয়নি, আমি ম্যাক্সিমাম জনের কাছে তোমার নম্বর তোমার আশানুরূপ হয়েছে কিনা তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তুমি যদি তোমার নম্বরে সন্তুষ্ট হও সেটাও জানাবে, এবং তুমি কত নম্বর স্কোর করতে চাও পরবর্তী ক্ষেত্রে প্র্যাকটিক্যালে 30-এর মধ্যে 30 তোমার টার্গেট আছে কিনা, এবং তোমার যেটা 4th সেমিস্টার লিখিত পরীক্ষা হবে সেখানেই বা তোমার টার্গেট কত সেটা কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।